ভারত যে বাংলাদেশের একটা অংশ দখল করে নেওয়ার চেষ্টা করতেছে, বাংলাদেশে এতগুলো ভারতীয় দূতাবাসের কি দরকার? মূর্তির ইস্যু দিয়ে মুসলমান এবং হিন্দুরা যে সংঘর্ষে লিপ্ত হবে, আমরা ভারত বিরোধী না, আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট এবং বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্ট বানানোর প্রক্রিয়া চলছে। নাস্তিক হয়েও যদি আপনি বলেন যে আমি ভারতের নাগরিকত্ব চাই, তাহলে ফার্স্ট ট্র্যাক আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। ইসরায়েলের যে কোনো বিল যদি জাতিসংঘে উঠে, তাহলে একটা রাষ্ট্র ভেটো দেয়। কোন রাষ্ট্র? যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্রের সাথে তার ওই আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং চীনের সাথে আমরা ডেভেলপ করতে পারলে তাহলে আমরা এটা ঠেকাইতে পারবো। আর এই হচ্ছে ওভারঅল ধরেন বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্জাতিক সম্পর্ক আছে, এইটা গত 54 বছর ধরে আস্তে আস্তে এভাবে সাইজ আপ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে আমরা বারবার বলার চেষ্টা করতেছি যে আমরা আসলে একটা পরিণতির দিকে আগাচ্ছি। কাজ যা করার অলরেডি করা হয়ে গেছে। চৈতালিরা কথা বলতেছে, ওদিকে পিয়া যারা আছে তারা কথা বলতেছে, এবং ভারত তার প্রিপারেশন নিচ্ছে। আপনারা যদি আন্তর্জাতিক নিউজগুলো ফলো করেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের রংপুর বিভাগের চারপাশ দিয়ে অলরেডি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর মুভমেন্ট এবং বিভিন্ন ধরনের ক্যান্টনমেন্ট বানানোর প্রক্রিয়া চলছে। এবং এই যে মূর্তি বানানোর যে ব্যাপারটা আছে, এটা কিন্তু একটা কাভার আপ অপারেশন। কারণ ইভেন কলকাতাতে এত বড় মূর্তি নাই, তার মানে প্রয়োজন নাই এত বড় মূর্তি। কিন্তু বাংলাদেশে এত বড় মূর্তি তারা স্থাপন করছে এই কারণে যে বাংলাদেশে যখন এই মূর্তির ইস্যু দিয়ে মুসলমান এবং হিন্দুরা যখন কোনো কারণে কোনো সংঘর্ষে লিপ্ত হবে, তখন এটাকে তারা ইন্টারন্যাশনালি দেখাবে যে হিন্দুদেরকে এখানে সাফ করে ফেলা হচ্ছে। ভারত কিন্তু এটা বলে না যে আওয়ামী লীগের যে তাদের সময়কালে হিন্দুদের কাছ থেকে জমি কিনে নিয়ে তাদেরকে ভারতে পাঠায় দিছে, এই গল্পগুলো কিন্তু আওয়ামী লীগ বলে না। আওয়ামী লীগ কিন্তু এই গল্পগুলো বলে না যে বাংলাদেশে এতগুলো ভারতীয় দূতাবাসের কি দরকার। কারণ সিএএ নামের যে একটা ক্লজ তৈরি হয়েছে, যেখানে ভারতের মানে নাগরিকত্ব পাওয়া যায় যদি আপনি বাংলাদেশের, আফগানিস্তানের অথবা পাকিস্তানের নাগরিক হন, এবং আপনি যদি মুসলিম ছাড়া অন্য যে কোনো ধর্মের হন, ইভেন নাস্তিক হয়েও যদি আপনি বলেন যে আমি ভারতের নাগরিকত্ব চাই, তাহলে ফার্স্ট ট্র্যাক আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। বাংলাদেশ সরকারের আসলে যাচাই করে দেখা উচিত এই যে এতগুলা ভারতীয় দূতাবাস, উপদূতাবাস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছে, তারা কি আসলে পাসপোর্ট দেওয়ার প্রজেক্ট চালু করছে কিনা। একই সঙ্গে বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেক করা দরকার যে কি পরিমাণ মানুষ, বাংলাদেশের মানুষ ভারতীয় পাসপোর্ট অলরেডি গ্রহণ করে ফেলছে, নাগরিকত্ব নিয়ে ফেলছে। সুতরাং সর্বোপরি আমি একটা জিনিস বলবো যে ভারত বাংলাদেশ সম্পর্ক, আমরা সবসময় বলি যে আমরা ভারত বিরোধী না, আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী। বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে আধিপত্যটা মানে প্রতিষ্ঠা করছে, এটার বিরোধী। আর ভারতীয় আধিপত্যবাদ মানে হচ্ছে বাংলাদেশের সকল নদী বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। এর মাধ্যমে ভারত একটা আন্তর্জাতিক অপরাধ করছে, যেটা হচ্ছে নদী সন্ত্রাস বা পানি সন্ত্রাস, ইংরেজিতে বলা হচ্ছে হাইড্রো হেজিমনি। আর দ্বিতীয়ত যে সমস্যা, সেটা হচ্ছে সীমান্ত জুড়ে সীমান্তে হত্যা। পৃথিবীর আর কোন সীমান্তে আপনি 20 বছরে 1200 লোককে গুলি করে হত্যা করতে দেখবেন না। গত মাসে আমাদের সর্বশেষ মারা গেছে খাদেম ভাই, যিনি লালমনিরহাটের নাগরিক। সুতরাং এটা আরেকটা হেজেমনি, যেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। সীমান্ত জুড়ে যে পুশিং প্রক্রিয়া চলতেছে, এটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সর্বোপরি ভারত যে প্রকারান্তে বাংলাদেশের একটা অংশ দখল করে নেওয়ার চেষ্টা করতেছে, এটার ব্যাপারে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং আন্তর্জাতিক মিডিয়াতে এটার অ্যাটেনশন আনতে হবে। আমি আমার পূর্ববর্তী বক্তা যিনি ছিলেন, তিনি যেটা বললেন যে এখন সঠিক সময়, আমাদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যেতে হবে। এবং চীনে এই মুহূর্তে যে সফর চলছে, সেই সফরের আউটকাম হিসেবে J-10C যে বিমানগুলো কেনার কথা, মাল্টিরোল বিমান, এই বিমানগুলো অতি দ্রুত আমাদেরকে আনতে হবে। কারণ আমি আমার আগের পেশার ব্যাকগ্রাউন্ড থেকে জানি যে ভারত ইভেন এই J-10C আসার আগ পর্যন্ত বাংলাদেশের আকাশকে জিরো থ্রেট বলে ম্যাপে লিখে রাখে। জিরো থ্রেট মানে হচ্ছে এখান থেকে কখনো কোনো থ্রেট আসবে না। সুতরাং এখান থেকে যেহেতু থ্রেট আসবে না, এখানে তারা কোনো এন্টি এয়ারক্রাফট এলিমেন্ট ডিপ্লয় করে না। বা এই প্রথম তারা যখন শুনছে যে J-10C আসতেছে আমাদের এদিকে, তারপরে আস্তে আস্তে তারা কিন্তু ধুবড়িতে, তারপর হচ্ছে অন্যান্য যে এরিয়াগুলো আমাদের আছে, এই জায়গায় তাদের এয়ার ডিফেন্স এলিমেন্ট আনতে শুরু করছে। তো আমাদের দিন শেষে কথা স্পষ্ট, বাংলাদেশ সম্প্রসারণবাদী বিশ্বাসী না। আপনারা সবাই জানেন, আমি আমার এর আগের বক্তব্যে এক জায়গায় বলেছি যে 1947 সালে স্বাধীন হওয়ার পরে ভারত অদ্যাবধি প্রায় 3,20,000 স্কোয়ার কিলোমিটার জায়গা তাদের ম্যাপে নতুন করে যোগ করছে। এর ভিতরে জুনাগড় আছে, কাশ্মীর আছে, হায়দ্রাবাদ আছে, সিকিম আছে, অন্যান্য এলাকা আছে। আর বাংলাদেশের ব্যাপারে তারা সেই নেহেরু ডক্ট্রিনের সময় থেকেই বলছিল যে বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তা আমরা করবো না, কারণ পাকিস্তান রাষ্ট্রটা এমন ভাবে ক্রিয়েট হয়েছে যে 25 বছরের বেশি এটা টিকবে না। আর তাদের মাথায় আগে থেকে প্ল্যান ছিল যে এই পূর্ব পাকিস্তান অথবা এখনকার বাংলাদেশ, এটা তারা আলটিমেটলি একসময় দখল করে নিবে।
এবং সে কারণেই তারা বাংলাদেশের হিন্দুদেরকে কখনো ভারতে যাওয়ার জন্য উৎসাহিত করতো না আগে। বাট এখন সিচুয়েশন বদলায় গেছে। এখন তারা এতদিন ধরে চেষ্টা করছিল সিকিম স্টাইলে এই শেখ হাসিনাকে লেন্দুব দর্জি বানায়া বাংলাদেশটাকে সিকিম 2 হিসেবে দখল করে ফেলতে। এই প্রজেক্টটা আমাদের ছাত্ররা এসে হঠাৎ করে ভন্ডুল করে দিছে। আর নতুন সরকার যে আসছে তাদের বেশ নমনীয় এবং নতজানু বক্তব্য দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমরা তো 2 দিন পর পর সরকার চেঞ্জ করতে চাই না। যেমন কিয়ার স্টারমার ইউকের প্রধানমন্ত্রী, দেখলাম যে গত পরশুদিন আমি আর ফুয়াদ ভাই যখন টকশো করতেছি তখন হঠাৎ করে দেখি যে নিউজে আসছে উনি পদত্যাগ করে ফেলছে। বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে তাদের দেহত্যাগ হয়ে যাবে, কিন্তু তারা পদত্যাগ করবে না। কিন্তু 2 দিন পর পর আন্দোলন করে তো আমরা নামাতে পারবো না। সুতরাং আমরা ভারত প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে আমরা দলমত নির্বিশেষে একাট্টা হয়ে কাজ করতে চাই।